newscounter.se আপনাদের সকলকে স্বাগত। আপনারা এটা প্রত্যেকেই কম বেশি হয়তো খেয়াল করেছেন, গত 15 বছর ধরে, মানে প্রায় 15 বছর হতে চলল, তৃণমূল কংগ্রেসের জমানাতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। তা হলো একটা স্ট্যান্ডিং রানিং ক্যাবিনেট, তার একের পর এক মন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছে। কখনো তৃণমূলের মহাসচিব হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে যাচ্ছেন, কখনো মদন মিত্র জেলে গিয়েছেন, কখনো বালু জেলে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে নারদা কেলেঙ্কারির অভিযোগে ববি গ্রেপ্তার হয়েছেন। এখন এই ঘটনাটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে অভূতপূর্ব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর আগে কখনো কোথাও কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি এরকম নয়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে দুর্নীতির অভিযোগে ওয়াঞ্চু কমিশন বসেছে, আমরা জানি, সেটা সরকার নিজে বসিয়েছে। তার আগে আশু ঘোষের কেলেঙ্কারি আমরা জানি কংগ্রেস জমানাতে, এমনকি বামফ্রন্ট সরকারের জমানাতেও বিক্ষিপ্তভাবে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। কিন্তু এইভাবে লাইন দিয়ে একের পর এক মন্ত্রী, যিনি ক্যাবিনেটের সদস্য, তিনি দুর্নীতির দায়ে জেলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এটা অভূতপূর্ব। সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু আমার কাছে যেটা কনসার্ন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এই দুর্নীতিকে একটা মৌন সমর্থন যুগিয়ে একটা নৈতিক বৈধতা আমাদের রাজনীতিতে দিয়েছেন। অর্থাৎ এই দুর্নীতিটা জলচল হয়ে যাচ্ছে, যে হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, কেউ যদি শাসক দল থাকে তাহলে তার মন্ত্রী শান্তিরা কিছু দুর্নীতি করবেন, কেউ কেউ জেলে যাবেন এবং ফিরে এসে তারা আবার হাসি মুখে ফটো সেশন করবেন। তাদেরকে পুজোর উদ্বোধনে ডাকবার লোকেরও অভাব হবে না। এই জিনিসটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মূল্যবোধের প্রশ্নে একটা খুব বড় ডিপারচার। আজকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন যে ডোলের রাজনীতি এবং তার উপর দাঁড়িয়ে গরিব মানুষের, আমাদের রাজ্যের অধিকাংশ মানুষই গরিব, তাদের রাজনৈতিক আনুগত্য ইভিএম বাক্সে রূপান্তরিত করা, সেই কৌশলে হয়তো আরও 2-4 বার কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে মূল্যবোধের ক্ষেত্রে এই ডিপারচার, এটা আমাদের অনেক সুদূর প্রসারী ক্ষতি করে দিল। আমাদের গোটা বডি পলিটির ক্ষেত্রে রাজনৈতিক ব্যবস্থার মূল্যবোধের প্রশ্নে এটা কিন্তু আগামী দিনে বোঝা যাবে। তাৎক্ষণিকভাবে এক্ষুনি এটা কতটা ক্ষতি করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা সেটাতে যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। আমার আজকের এপিসোডের বিষয় অবশ্য একটু অন্য। সেটা হচ্ছে, আমি খেয়াল করে দেখেছি এই ধরনের প্রশ্ন উঠলে যারা তৃণমূলের মধ্যে একটু খোঁজ খবর রাখেন, অধিকাংশরা এসব প্রশ্নের কোনো উত্তর দেওয়ার গুরুত্ব আছে বলে মনে করেন না। তারা মনে করেন যে আমরা আমাদের যে রাজনৈতিক ভার্টিকালসের উপর দাঁড়িয়ে আছি তাতে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাচ্ছে এবং সেটাই যথেষ্ট। কিন্তু যারা একটু নৈতিকভাবে, রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা করতে চান তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনও, তারা একটা কথা প্রায়ই বলেন যে বামফ্রন্ট মন্ত্রিসভাও দুর্নীতিগ্রস্ত ছিল। তার প্রমাণ হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মন্ত্রিসভা ছেড়েছিলেন তিনি বলেছিলেন, আমি চোরেদের ক্যাবিনেটে থাকব না। এবং এটা একটা বহুল প্রচারিত কথা। এখন প্রশ্ন হচ্ছে যে এই বুদ্ধদেব বাবু জ্যোতিবাবুকে বলেছেন, সেটা নিশ্চয়ই রাইটার্সের সামনে দাঁড়িয়ে গাছতলায় বসেননি বা কোনো চায়ের দোকানে বসে বলেননি। তিনি যদিই বলে থাকেন, আমি হাইপোথেটিক্যালি ধরে নিই, উত্তেজিত কোনো কথা কাটাকাটির মুহূর্তে, সেটা কোথায় বলেছিলেন? তিনি বলেছিলেন রাইটার্সে জ্যোতিবাবুর ঘরে।
কিন্তু আদৌ কি এই ধরনের ঘটনা কোনো ঘটেছিল? না। এটা স্পষ্ট পরিষ্কার উত্তর হচ্ছে বুদ্ধদেব বাবু কখনো জ্যোতিবাবুকে এই ধরনের কোনো কথা বলেননি। বুদ্ধদেব বাবুর সঙ্গে জ্যোতিবাবুর মতান্তর হয়েছিল মূলত ক্লাস পয়েন্ট যেটা ছিল তথ্য সংস্কৃতি দপ্তরে তদানীন্তন আইএএস অরুণ ভট্টাচার্যর কিছু কার্যকলাপ, বিশেষ করে বুদ্ধদেব বাবুকে না জানিয়ে প্রেস কর্নার ভেঙে দেওয়া সংক্রান্ত কিছু বিবৃতি কেন্দ্রীয় সরকারকে পাঠানো, তাতে বুদ্ধদেব বাবু কুপিত হন, অরুণ ভট্টাচার্যকে তীব্র ভৎসনা করেন। অরুণবাবু বুদ্ধদেব বাবুর মুখের উপর কিছু না বললেও তাদের আইএএস অ্যাসোসিয়েশন মারফত জ্যোতি বাসুর কাছে এই বিষয়টাকে বিশদে উপস্থিত করেন এবং সেখানে তারা জানান যে অরুণ ভট্টাচার্য বক্তব্য তিনি যার কর্ণায় অপমানিত হয়েছেন। এই পরিস্থিতিতে জ্যোতিবাবু বরাবরই আমলাদের খুব একটা চটাতে উৎসাহী ছিলেন না, এমনকি পুলিশের একটা অংশকে চটাতেও তিনি উৎসাহী ছিলেন না, যার পরিণতিতে আমরা দেখেছিলাম অনুগ্রহ নিয়োগীর মতো লোকও সাসপেনশনের বদলে বামফ্রন্টের জমানাতে পুরস্কৃত হয়েছিলেন। সাব ইন্সপেক্টর হিসেবে চাকরি জীবন শুরু করে তিনি ডিসি হিসেবে রিটায়ার করেছিলেন। তো এই জ্যোতিবাবু যিনি যে এই কাঠামোর যে আমলাতন্ত্র তাকে সঙ্গে নিয়ে চলাতে বিশ্বাস করতেন, তিনি বুদ্ধবাবুকে এই ইস্যুতে তার উষ্মার কথা জানান। তার প্রতিক্রিয়ায় বুদ্ধবাবু কিছু কথাবার্তা বলেন এবং তাতে জ্যোতিবাবু আরও ক্ষুব্ধ হয়ে বলেন যে তুমি দেখছি প্রমোদ দাশগুপ্তের বড় চালা হয়েছ। এবং এই বক্তব্যের পর বুদ্ধবাবু বলেছিলেন যে হ্যাঁ, আই অ্যাম প্রাউড টু বি দ্যাট। এবং সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। রাইটার্স থেকে বেরোনোর সময় সরকারি গাড়ি তিনি ছেড়ে দেন এবং সেই খবরটা কোনোভাবে আজকালের সম্পাদক অশোক দাশগুপ্তের কাছে যায় যে বুদ্ধদেব বাবু সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন। এবং আজকালের তখনকার সাংবাদিক, এখন অবসরপ্রাপ্ত গৌতম রায়, তিনি খবরটা করেন যে বুদ্ধদেব বাবু পদত্যাগ করেছেন। কেউ কেউ বলেন যে বুদ্ধদেব বাবু এই বিষয়টা নিজে অশোক দাশগুপ্তকে জানিয়েছিলেন। এটা সত্য মিথ্যা আমি জানি না, আমার কাছে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য নেই। কিন্তু এটা ঘটনা যে বুদ্ধবাবু এবং জ্যোতিবাবুর সঙ্গে এই কথোপকথনটা সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় প্রথম বিশদে লেখেন, মানে ওই চোরের ক্যাবিনেটের গল্পটার উল্টো দিকে আসলে কি ঘটনাটা ঘটেছিল, এটা যে মিথ্যে নয় সেটা আমি করবোরেট করতে পেরেছিলাম। কারণ আমার পরিচিত খুব সিপিএমের একজন সিনিয়র নেতাকে জ্যোতিবাবু বলেছিলেন যে কথাটা তো আমার সঙ্গে বুদ্ধের হয়েছিল, সুমন চট্টোপাধ্যায়কে এটা কে বলল। জ্যোতিবাবুর সম্ভবত ইঙ্গিত ছিল যে বুদ্ধবাবুই খবরটা সুমনকে দিয়েছেন অথবা দেওয়ার ব্যবস্থা করেছেন। এখন আমি আমার মূল প্রসঙ্গে ফিরি। এই যে গল্পটা, যেটাকে কেন্দ্র করে অনেকের কৌতূহল আছে এবং কেউ কেউ এখনও অনেকে বলছেন দেখলাম যে না, ওটা বুদ্ধবাবু বলেননি, বুদ্ধবাবুর মেয়ে বলেছিলেন বর্তমানের সাংবাদিককে, মানে সুচেতনা বলেছিলেন। তো এর কোনোটাই সত্যি না। এই খবরটা একমাত্র বেরিয়েছিল বর্তমান কাগজে, অন্য কোনো কাগজে এটা বেরোয়নি। বুদ্ধদেববাবু চোরদের ক্যাবিনেটে থাকবো না এইটা বলে পদত্যাগ করেছেন। যিনি এই খবরটা বর্তমানে লিখেছিলেন তিনিও একজন খুব সিনিয়র সাংবাদিক, এখনও বর্তমানে খুব গুরুত্বপূর্ণ পদে আছেন। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি যখন খবরটা লেখেন তিনি রাইটার্স বা পলিটিক্স কোনো বিটই কভার করতেন না। তিনি মূলত যে বিটটা কভার করতেন সেটা হচ্ছে লালবাজার বা পুলিশ বিট। আমি যতদূর জানি বা খোঁজ পেয়েছিলাম সেটা হচ্ছে যে এই খবরটা মূলত পুলিশের মহলের একজন ব্রোকার, এই পুলিশ মহলে ঘোরাফেরা করে কিছু পাওয়ার ব্রোকার টাইপের লোক থাকে, তাদের একজন বর্তমানের ওই সিনিয়র সাংবাদিককে এই খবরটা খাইয়েছিলেন সোজা কথায়। মজার ব্যাপার যেটা, যে
এই বর্তমানকে এই খবরটা খাইয়েছিলেন পুলিশের পাওয়ার ব্রোকার যে ভদ্রলোক, তিনি নিজেকে সেই সময় সিপিএম শিবিরের লোক বলে দাবি করতেন, এবং আমি তার কাছে গণশক্তির একটা কন্ট্রিবিউটার কার্ডও দেখেছিলাম। সেটা তিনি কিভাবে জোগাড় করেছিলেন আমি বলতে পারবো না। আর এটা তিনি দিয়েছিলেন আমি নিশ্চিত এই কারণে যে ভদ্রলোক তার আগে আমার কাছে এসেছিলেন এই গল্পটা বলবার জন্য, কিন্তু আমি এই গল্পটার কোনো রাজনৈতিক ভিত্তি বা কোনো কনফার্মেশন সেভাবে করার জায়গায় ছিলাম না, ফলে আমি ভদ্রলোককে এন্টারটেন করিনি। তার একদিন বা দুদিন বাদে আমি দেখলাম যে আমাদের বর্তমান কাগজেই পেজ 1-এ খুব বড় করে এই খবরটা ছাপা হয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্য এইটা বলে পদত্যাগ করেছেন। এবার ইন্টারেস্টিং পার্ট যেটা, এর দিন 7 বা দিন 10 বাদে হবে, আমার এখন ঠিক পরিষ্কার টাইম স্প্যানটা মনে নেই, আমি একটা জায়গায় মিট করেছিলাম, সঙ্গে তপনয়ন ঘোষ এবং উদয় ব্যানার্জি, এই দুজনই বর্তমানের খুব সিনিয়র সাংবাদিক ছিলেন, বামপন্থী ঘরানার মানুষ, যদিও বর্তমান কাগজে কাজ করতেন। বুদ্ধদেববাবু উদয়দা এবং তপনদাকে বলেন বর্তমানের সে নির্দিষ্ট সাংবাদিকের নাম করে যে আমি জানি যে উনি এই খবরটা করেছেন, কিন্তু উনি এই গাঁজাখুরি খবর কোত্থেকে পেলেন এরকম কোনো কথোপকথন আদৌ কিন্তু ঘটেনি। আমি বুদ্ধদেববাবুকে ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠভাবে চিনতাম, ব্যাপারটা এরকম নয়, কিন্তু যেটুকু চিনতাম আমি সেটুকু বলতে পারি যে যদি এই খবরটা সত্যি হতো, বুদ্ধদেববাবু বড়জোর চুপ করে থাকতেন বা ওই প্রসঙ্গটা নিজে উপযাচক হয়ে খুঁচিয়ে তুলতেন না। উনি যখন নিজে দায়িত্ব নিয়ে বললেন যে এই খবরটা সর্বৈব মিথ্যা এবং বানানো, আমি সেদিনকে নিশ্চিত হয়ে গেছিলাম যে আমার যে অনুমান ছিল, অর্থাৎ এই পুলিশের পাওয়ার ব্রোকার টাইপের যে ভদ্রলোক যিনি খবরটা খাইয়েছেন, তার খবরটা মিথ্যে ছিল। অনেক সময় পুলিশের বিভিন্ন মহল তাদের রেসপেক্টিভ শাসক দল যাদের কর্তাদের আচরণে বিভিন্ন কারণে ক্ষুব্ধ থাকেন অথচ প্রকাশ্যে কিছু বলতে পারেন না, তারা এই ধরনের অনেক ড্যামেজিং খবর খাওয়ানোর চেষ্টা করেন। এটা বাম জমানাতে হয়েছে, তার আগের কংগ্রেস জমানাতে হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের জমানাতেও যে একদম হয়নি এটা আমি বলতে পারবো না। কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে এই, বুদ্ধদেব ভট্টাচার্য আমি চোরদের ক্যাবিনেটে থাকবো না এই ধরনের কথা জ্যোতি বসুকে কখনোই বলেননি। এবার এখন কেউ কেউ দেখলাম লিখছেন সামাজিক মাধ্যমে যারা এই কথাটা বুদ্ধবাবু বলেননি, কিন্তু এই কথাটা বুদ্ধবাবুর মেয়ে সুচেতনা বলেছিল। কতটা তাও না, যেদিনকে খবরটা জানাজানি হয়ে যায়, অর্থাৎ আজকাল খবরটা স্কুপ করেছিল, পরের দিন স্বাভাবিকভাবে সকলেই ফলো আপ করতে নামে। সেদিন সন্ধেবেলা বর্তমান কাগজের শ্যামলেন্দু মিত্র, তিনি পরে যিনি আনন্দবাজারে চলে যান, এখন অবসর নিয়েছেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটে গিয়েছিলেন পাম অ্যাভিনিউতে। বুদ্ধবাবু দেখা করেননি। সুচেতনা দরজা খুলে শ্যামলেন্দু মিত্রকে একটা কথাই বলেছিল, আমার বাবা সৎ, কোট আনকোট এইটুকু, এবং সেটার উপর দাঁড়িয়েও বর্তমানে পেজ 1 স্টোরি হয়েছিল। কিন্তু সুচেতনা কখনো এই ধরনের কোনো মন্তব্য করেননি যে আমার বাবা বলেছেন চোরদের ক্যাবিনেটে থাকবেন না। তার কোট আনকোট একটা মাত্র বাক্য ছিল যে আমার বাবা সৎ, এইটুকু। সুতরাং আজকে যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা বুদ্ধদেববাবুর এই তথাকথিত চোরদের ক্যাবিনেটে থাকবো না সংলাপটাকে ব্যবহার করে নিজেদের দুষ্কৃতি ঢাকবার চেষ্টা করছেন, আমার মনে হয় যে এই তথ্যটা সামনে আসা উচিত, এবং সেই জন্যই এতদিন পরে ঘটনাটা প্রাসঙ্গিক মনে হওয়াতে আমি আজকের প্রতিবেদনে প্রকাশ করলাম। আমাদের ইউটিউবের কমেন্ট বক্স সবসময় খোলা থাকে, আপনারা চাইলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।